নমস্কার, আমি সুরজিৎ। আমি একাকী সুরজিতের গল্পের থেকে আবার হাজির। আপনাদের সামনে আজকে আমি যে গল্পটি পাঠ করব সেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত গল্প, তারানাথ যান্ত্রিকের গল্প। আমি সরাসরি গল্পেও পাঠে চলে যাব। তার আগে একটি অনুরোধ করব, আপনাদের যদি গল্পটি ভালো লাগে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সরাসরি গল্পে চলে যাচ্ছি। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প। সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি। এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন আসিয়া বলিল, এই যে এখানে কি, চলো চলো জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি। তারানাথ জ্যোতিষীর নাম শুনুনি, মস্ত বড় গুণী। হাত দেখানোর ঝোঁক আমার চিরকাল আছে। সত্যিকারের ভালো জ্যোতিষী কখনো দেখি নাই। জিজ্ঞাসা করিলাম, বড় জ্যোতিষী মানে কি? যা বলে তা সত্যি হয়? আমার অতীত ও বর্তমান বলতে পারে, ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হয় না। বন্ধু বলিল, চলোই না, পকেটে টাকা আছে তো, 2 টাকা নেবে। তোমার হাত দেখিও, দেখো না বলতে পারে কিনা। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে, তারানাথ জ্যোতির্বিনোদ। এইখানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহ শান্তির কবচ তন্ত্রক মতে প্রস্তুত করি, আসুন দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনী নামমাত্র। বন্ধু বলিল, এই বাড়ি? হাসিয়া বলিলাম, লোকটা বোগাস। এত রাজা মহারাজা যার ভক্ত, তার এই বাড়ি? বাহিরের দরজায় কড়া নাড়িতেই ভিতর হইতে একটি ছেলে বলিয়া উঠিল, কে? কিশোরী জিজ্ঞাসা করিল, জ্যোতিষী মশাই বাড়ি আছেন? ভিতর হইতে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না। তারপর দরজা খুলিয়া গেল। একটা ছোট ছেলে উঁকি মারিয়া আমাদের দিকে সন্দিগ্ধ চোখে খানিকক্ষণ চাহিয়া দেখিয়া জিজ্ঞাসা করিল, কোথা থেকে আসছেন? আমাদের আসিবার উদ্দেশ্য যে শুনিয়া আমার বাড়ির ভিতর চলিয়া গেল। কিছুক্ষণ কাহারও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আমি বলিলাম, ব্যাপার যা দেখছি, তোমার জ্যোতিষী পাওনাদারদের ভয়ে দিনরাত দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা দেখতে, এবার ডেকে নিয়ে যাবে। আমার কথা ঠিক হইল। একটু পরে ছেলেটি দরজা খুলিয়া বলিল, আসুন ভিতরে। ছোট্ট একটি তক্তপোষে উপর আমরা বসিলাম। একটু পরে ভিতরের দরজা ঠেলিয়া একজন বৃদ্ধ প্রবেশ করিল। কিশোরী উঠিয়া দাঁড়াইয়া হাত জোর করিয়া প্রণাম করিয়া বলিল, পণ্ডিত মশাই আসুন। বৃদ্ধের বয়স ৬০-৬২ বেশি হইবে না।
রং টকটকে গৌরবর্ণ। এ বয়সেও গায়ের রঙের জলুস আছে। মাথার চুল প্রায় সব উঠিয়া গিয়াছে। মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো। নিচের চোয়ালের গড়ন দৃঢ়তা ব্যঞ্জক। চোখ দুটি বড় বড় এবং উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখিয়া আমার লর্ড রেডিংয়ের চেহারা মনে পড়িল। উভয় মুখাবয়বের আশ্চর্য সৌসাদৃশ্য আছে। কেবল লর্ড রেডিংয়ের মুখে আত্মপ্রত্যয়ের ভাবে আরও অনেক বেশি, আর ইয়ার চোখের কোণের কুঞ্চিত রেখাবলির মধ্যে একটু ভরসা হারানোর ভাব পরিস্ফুট। অর্থাৎ যতটা ভরসা লইয়া জীবনে নামিয়াছিলেন, এখন তাহার অনেকখানি হারাইয়া গিয়াছে, এই ধরনের একটা ভাব। প্রথমে আমি হাত দেখাইলাম। বৃদ্ধ নিবিষ্ট মনে খানিকটা দেখিয়া আমার মুখের দিকে চাহিয়া বলিল, আপনার জন্মদিন 15ই শ্রাবণ 1305 সাল, ঠিক? আপনার বিবাহ হয়েছে 1327 সাল ওই 15ই শ্রাবণ, ঠিক? কিন্তু জন্ম মাসে বিয়ে তো হয় না, আপনার হলো কেমন করে? এরকম তো দেখিনি। কথাটা খুবই ঠিক। বিশেষ করিয়া আমার দিন মনে ছিল এই জন্য যে আমার জন্মদিন ও বিবাহের দিন একই হওয়াতে বিবাহের সময় ইহা লইয়া বেশ একটু গোলমাল হইয়াছিল। তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই তাহা জানেন না। সে আমাকে কখনো দেখে নাই। আমার বন্ধু কিশোরী সেনও জানে না তার সঙ্গে আলাপ মোটে 2 বছরের। তাও একটা ব্রিজ খেলার আড্ডায়, সেখানেই ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশ নাই। তারপর বৃদ্ধ বলিল, আপনার 2 ছেলে 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের উপর আপনার মতো মানুষের মস্ত বড় ফাঁড়া গিয়েছিল 13 বছর বয়সে। কথা সবই ঠিক, লোকটার কিছু ক্ষমতা আছে দেখিতেছি। হঠাৎ তারানাথ বলিল, বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে। কিছু অর্থ নষ্ট হয়েছে, সে টাকা আর পাবেন না, বরং আরও কিছু ক্ষতিযোগ আছে। আমি আশ্চর্য হইয়া উঠিয়া উহার মুখের দিকে চাহিয়া রহিলাম। মাত্র 2 দিন আগে কলুটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম হইতে নামিবার সময় 5খানা নোটশুদ্ধ মানিব্যাগটি খোয়া গিয়েছে। লজ্জায় পড়িয়া কথাটা কাহাকেও প্রকাশ করিতে পারি নাই। তারানাথ বোধহয় থট রিডিং জানে, কিন্তু আরও ক্ষতি হইবে তাহা কেমন করিয়া বলিতেছে? এটুকু বোধহয় ধাপ্পা। যাই হোক, সাধারণ হাত দেখা গণকের মতো মন বুঝিয়া শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে না, আমার সম্বন্ধে আরও অনেক কথা সেদিন সে বলিয়াছিল। লোকটার উপর শ্রদ্ধা হইল। মাঝে মাঝে তার সেখানে যাইতাম। হাত দেখাইতে যে যাইতাম তাহা নয়, প্রায়ই যাইতাম আড্ডা দিতে। লোকটার বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়স হইতে সাধু সন্ন্যাসীর সঙ্গে বেড়াইতে বেড়াইতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায়। তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন।
তার কাছে কিছুদিন তন্ত্র সাধনা করিবার ফলে তারানাথ কিছু ক্ষমতা পাইয়াছিল। তাহা লইয়া কলিকাতায় আসিয়া কারবার খুলিল এবং গুরুদত্ত ক্ষমতা ভাঙাইয়া খাইতে শুরু করিল। শেয়ার মার্কেট, ঘোড়দৌড়, ফাটকা ইত্যাদি ব্যাপারে তাহার ক্ষমতা দেখাইয়া শীঘ্রই এমন নাম করিয়া বসিল যে বড় বড় মারোয়াড়ির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকাইয়া থাকিত। পয়সা আসিতে শুরু করিল অজস্র। সে যে পথে আসিল সেই পথেই আবার বাহির হইয়া গেল। হাতে একটা পয়সা দাঁড়াইল না। তারানাথের জীবনে তিনটি নেশা ছিল প্রবল: ঘোড়দৌড়, নারী ও সুরা। এই তিন দেবতাকে তুষ্ট রাখিতে কত বড় বড় ধনীর দুলাল যথাসব্যস্য আহুতি দিয়া পথের ফকির সাজিয়াছে, তারানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বৎসরে তারানাথ যাহা পয়সা করিয়াছিল, পরবর্তী কয়েক বৎসরের মধ্যে তাহা কর্পূরের ন্যায় উবিয়া গেল। এদিকে ক্ষমতার অপব্যবহার করিতে করিতে ক্ষমতাটুকুও প্রায় গেল। ক্ষমতা যাইবার সঙ্গে সঙ্গে সত্যিকারের পসার নষ্ট হইল। তবুও ধূর্ততা, ফন্দিবাজি, ব্যবসাদারি প্রভৃতি মহৎ গুণরাজির কোনোটাই অভাব তারানাথের চরিত্রে না থাকতে সে এখনো খানিকটা পসার বজায় রাখিতে সমর্থ হইয়াছে। কিন্তু বর্তমানে কাবুলি তাড়াইবার উপায় ও কৌশল বাহির করিতেই তারানাথের দিবসের অধিকাংশ সময় ব্যয়িত হয়। তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময়ই বা কই? আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ পসার নষ্ট হওয়ার পরে যে পায় নাই, একথা খুবই ঠিক। আমাদের পাইয়া তাহার নিজের উপরে বিশ্বাস ফিরিয়া আসিছে। সুতরাং আমার উপর তারানাথের কেমন একটা বন্ধুত্ব জন্মিল। সে আমায় প্রায়ই বলে, তোমাকে সব শিখিয়ে দেব, তোমাকে শিষ্য করে রেখে যাব, লোকে দেখবে তারানাথের ক্ষমতা কিছু আছে কি না। লোক পাইনি এতকাল যে তাকে কিছুদিন শেখায়। একদিন বলিল, চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমায় শিখিয়ে দেব। দুই হাতের আঙুলে দুটি চোখ বুজিয়ে চেপে রেখে দুই বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কানে জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকো। কিছুদিন অভ্যেস করলেই চন্দ্র দর্শন হবে। চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাবে। ওপরে আকাশে পূর্ণ চন্দ্র, আর নিচে একটি গাছে দুটি পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যাস করেছে তার অজানা কিছু নেই, অজানা কিছু থাকে না। চন্দ্র দর্শন করি আর না করি, তারানাথের কাছে প্রায় যাইতাম। লোকটি এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা তো যাই না, দৈনন্দিন খাটিয়া খাওয়ার জীবনের সঙ্গে তার কোনো সম্পর্কও নাই। পৃথিবীতে যে আবার যেসব ব্যাপার ঘটে তাহারও কোনো দিন জানা ছিল না। একদিন বিকেলবেলা, বর্ষার দিন, তারানাথের ওখানে গিয়েছি। তারানাথ পুরাতন একখানা তুলট কাগজের পুঁথির পাতা উল্টাইতেছে। আমাকে দেখিয়া বলিল, চলো, বেলেঘাটাতে একজন বড় সাধু এসেছেন, দেখা করে আসি। খুব ভালো তান্ত্রিক শুনেছি। তারানাথের স্বভাব ভালো সাধু সন্ন্যাসীর সন্ধান করিয়া বেড়ানো। বিশেষ করিয়া সে সাধু যদি আবার তান্ত্রিক হয়
তবে তারানাথের সর্বকর্ম ফেলিয়া তাহার পিছনে দিনরাত লাগিয়া থাকিবে। গেলাম বেলেঘাটা। সাধুর ক্ষমতার মধ্যে দেখিলাম তিনি আমাকে যে কোনো একটি গন্ধের নাম করিতে বলিলেন। আমি বেলফুলের নাম করিতে তিনি বলিলেন, পকেটে রুমাল আছে, বার করে দেখো। রুমাল বার করিয়া দেখি তাহাতে বেলফুলের গন্ধ ভুরভুর করিতেছে। আমি সাধুর নিকট হইতে 5-6 হাত দূরে বসিয়াছি এবং আমার পকেটে কেউ হাত দেয় নাই। ঘরে আমি, তারানাথ ও সাধু ছাড়া অন্য কেহই নাই। রুমালখানাতে আমার নামও লেখা, সুতরাং হাত সাপাইয়ের সম্ভাবনা আদৌ নাই। কিছু আশ্চর্য না হইলাম এমন নয়, কিন্তু যদি ধরিয়াই লই সাধু বাবাজি তান্ত্রিক শক্তির সাহায্যে আমার রুমালে গন্ধের সৃষ্টি করিয়াছে, তবুও এত কষ্ট করিয়া তন্ত্র সাধনার ফল যদি 2 পয়সার আতর তৈরি করায় দাঁড়ায়, সে সাধনায় আমি কোনো মূল্য দিই নাই। আতর তো বাজারে কিনিতে পাওয়া যায়। ফিরিবার সময় তারানাথ বলিল, না, লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে, তারই ফলে 2-1টা সামান্য শক্তি পেয়েছে। তাই বা পায় কি করিয়া? বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করিতেও তো অনেক তোড়জোড়ের দরকার হয়। মুহূর্তের মধ্যে একজন লোক দূর হইতে আমার রুমালে যে বেলফুলের গন্ধ চালনা করিল, তাহার পিছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভবতা রহিয়াছে। কন্ট্যাক্ট অ্যাট এ ডিস্টেন্সের মোটা সমস্যাই ওর মধ্যে জড়ানো। যদি ধরি হিপনটিজম, সাধুর ইচ্ছাশক্তি আমার উপর তৎক্ষণ কার্যকরী হইয়াতে পারে যতক্ষণ তাহার নিকট আমি আছি। তাহার সান্নিধ্য হইতে দূরে আমার উপর যে হিপনটিজমের প্রভাব অক্ষুণ্ণ রইয়াছে, সে প্রভাবের মূলে কি আছে, সেও তো আর এক গুরুতর সমস্যা হইয়া দাঁড়ায়। তারানাথের সঙ্গে তাহার বাড়িতে গিয়ে বসিলাম। তারানাথ বলিল, তুমি এই দেখেই দেখছি আশ্চর্য হয়ে পড়লে। তবু সত্যিকারের তান্ত্রিক তো তুমি দেখোনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক। একসময় আমিও এই জিনিসের চর্চা যে না করেছি তা নয়। ও আতরের গন্ধ এমন একটা কি, এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি, শুনলে পরে বিশ্বাস করবে না। একজনকে জানতুম, সে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতায় তোমরাও এ ধরনের লোক দেখেছ। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটু দাগও লাগলো না। এসব নিম্ন ধরনের তন্ত্রচর্চা শক্তি ব্ল্যাক ম্যাজিক ছাড়া আর কিছুই নয়। এর চেয়ে অদ্ভুত শক্তির তান্ত্রিক আমি দেখেছি। কি হলো জানো? ছেলেবেলায় আমাদের দেশে বাঁকুড়াতে এক নামকরা সাধু ছিলেন। আমার এক খুড়িমা তাঁর কাছে দীক্ষা নিয়েছিলেন।
আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায় আসতেন। তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন। আর আমাদের প্রায়ই বলতেন, দুই চোখের মাঝখানে ভ্রু থেকে একটি জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখিস, দেখতে পাবি। খুব এক মনে চেয়ে দেখিস। মাস দুই তিন পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো। মনে ভাবিলাম চন্দ্র দর্শনের মতো নাকি। মুখে জিজ্ঞাসা করিলাম, কি ধরনের জ্যোতি? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো প্রথম একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে। বাড়ির পিছনে পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের উপর দিকে ঘণ্টাখানেক চেয়ে থাকতুম। সব দিন ঘটে উঠত না, হপ্তার মধ্যে দু তিন দিন বসতাম। মাস তিন চারেক পরে প্রথম জ্যোতি দর্শন হলো। নীল লিগলিকে একটি শিখা আমার কপালের মাঝখানের ঠিক সামনে, খুব স্থির। মিনিট খানেক ছিল প্রথম দিন। এইভাবে ছেলেবেলাতে সাধু সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মন টেকে না। ঠাকুমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম, একেবারে সোজা কাশিতে। একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি। সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়নি। মন্দিরে মন্দিরে আরতি চলছে। এমন সময় এক লম্বা চওড়া চেহারার সাধুকে খড়ম পায়ে দিয়ে কোমণ্ডলু হাতে ঘাটের পৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহ এমন কিছু একটা ছিল যা আমাকে আর অন্যদিকে চোখ ফেরাতে দিলে না। সাধু তো কতই দেখি, চুপ করে আছি। সাধু বাবাজি জল ভরে পইটা বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাসা বাংলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়? আমি বলিলাম, বাঁকুড়া জেলায় মালিয়ারি রুদ্রপুর। সাধু থমকে দাঁড়ালেন, বললেন, মালিয়ারা রুদ্রপুর? তারপর কি যেন একটা ভাবলেন খুব অল্পক্ষণ। একটু যেন অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বললেন, রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছ? তারপর বললেন, তাদের বংশে এখন কে আছে জানো? আমাদের গ্রামের সান্যালেরা একসময় খুব অবস্থাপন্ন ছিল। খুব বড় বাড়ি ঘর ছিল, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি। কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীর সসম্ভ্রমে সে কথা বলতে তিনি হেসে বললেন, তোমার বয়স আর কতটুকু, তুমি জানবে কি করে? খেয়াঘাটের কাছে শিব মন্দিরটি আছে তো। খেয়াঘাট? রুদ্রপুরে নদী নেই, মজে গিয়েছে কোন কালে। এখন তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায়। তবে পুরনো নদীর ঘাটের ধারে একটি বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে আছে বটে। শুনেছি সান্যালদেরই কোনো পূর্বপুরুষ ওই শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কিন্তু এসব কথা ইনি কি করে জানলেন? বিস্ময়ের সুরে বলিলাম, আপনি আমাদের গাঁয়ের কথা অনেক জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হাসলেন। এমন হাসি স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখে দেখা যায়। তার অতি তরুণ অবোধ
পৌত্রের কোনো ছেলে মানুষের কথার জন্য। সত্যি বলছি, সে হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহ কৌতুকের সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দেবার আগেই তিনি আবার বললেন, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম করে যা, এ পথ তোর নয়, আমার কথা শোন। বললাম, এমন নিষ্ঠুর কথা বলবেন না। কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই এসেছি। তিনি হেসে বললেন, ওর নাম সংসার ছাড়া নয়। সংসার তুই ছাড়িসনি, ছাড়তে পারবিও না। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বোঝবার বয়স হয়নি। যা, বাড়ি যা। মা বাপের মনে কেন কষ্ট দিচ্ছিস? কষ্ট দিস নে। কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললুম, কিন্তু আমাদের গাঁয়ের কথা কি করে জানলেন? সেটা তো বললেন না, দয়া করে বলুন না। তিনি কোনো কথার উত্তর না দিয়ে জোরে পা ফেলে চলতে লাগলেন। আমিও নাছোড়বান্দা হয়ে তার পিছু নিলাম। খানিকটা দূরে গিয়ে তিনি দাঁড়িয়ে আমাকে বললেন, কেন আসছিস? আপনাকে ছাড়ব না। আমি কিছু চাই নে, আপনার সঙ্গ চাই। তিনি সস্নেহে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না। তোকে সংসার করতেই হবে। তোর সাধ্য নেই অন্য পথে যাবার। যা, চলে যা। তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে। আর সাহস করলুম না তার অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছা সত্ত্বেও যেন তার পিছনে পিছনে যেতে আমায় বাধা দিলেন। দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলুম না কোন গলির মধ্যে বুঝতে পারলুম না কোন গলির মধ্যে তিনি চলে গেলেন বা কোন দিকে গেলেন, কিছুই আমি ঠাউর করতে পারলাম না। প্রসঙ্গক্রমে বলে নি, অনেক দিন পরে বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকেদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিশ মেনাতে পারলাম না। সান্যালদের বাড়ির ছোকরাদের দল তো কিছুই বলতে পারে না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন। তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। কথায় কথায় তাকে একদিন প্রশ্নটি করতে তিনি বললেন, দেখো, আমার ছেলেবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি। তাতে আমার বংশের অনেক কথা লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের ওই সব শখ ছিল। অনেক কষ্ট করে নানা জায়গায়
হাঁটাহাঁটি করে বংশের কুলজি জোগাড় করতেন। তার মুখে শুনেছি 4-5 পুরুষ আগে আমাদের বংশের রামরূপসাল নালের নদীর ধারে ওই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। রামরূপসাধক পুরুষ ছিলেন, বিবাহ করেছিলেন, ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম যৌবনেই অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন, আর কখনো দেশে ফেরেননি। অন্তত 150 বছর আগের কথা হবে। জিজ্ঞাসা করলুম, ওই শিব মন্দিরটি ওরকম মাঠের মধ্যে বেকাপ্পা জায়গায় কেন? তা নয়, ওখানে তখন বহতা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলতো। কোনো নৌকা একবার ওই মন্দিরের নিচে ঘাটে মারা পড়ে বলে ওর নাম লাভাঙার খেয়াঘাট। প্রায় চিৎকার করে উঠলুম, খেয়াঘাট! তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন, হ্যাঁ, জ্যাঠামশায়ের মুখে শুনেছি, বাবার মুখে শুনেছি, তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রে আছে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লাভাঙার খেয়াঘাটের ওপর। কেন বলো তো শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লাভাঙার খেয়াঘাটের ওপর? এসব কথা তোমার জানবার কি দরকার হলো? বই টই লিখছো নাকি? ওদের কাছে কোনো কথা বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সে বিশ্বাস আজও আছে, যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে তিনি 150 বছরেরও বেশি বেঁচে আছেন। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমি গল্পের বাকি অংশ আপনাদের পাঠ করে শোনাব। আশা করি আপনাদের গল্পের প্রথম অংশটি আপনাদের ভালোই লাগবে। আবারও বলছি, যদি আপনাদের ভালো লাগে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।